রামিসার মা হচ্ছে একটা মিথ্যাবাদী। রামিসার ডিএনএ রিপোর্টের সাথে সোহেল রানার ডিএনএ রিপোর্ট অ্যাডজাস্ট হয়নি, অর্থাৎ রামিসার সাথে বাজে কাজ সোহেল রানা করেনি, রামিসার সাথে বাজে কাজ করছে অন্য কেউ। কিন্তু রামিসার মা বলছে যে রামিসার সাথে বাজে কাজ নাকি সোহেল রানাই করেছে। হ্যাঁ ভিউয়ার্স, এমনটাই বলছে সোহেল রানার উকিল। আসলে দেখুন ভাই, আমরা কোন দেশে বাস করছি যেখানে রামিসার মা নিজে দরজা ভেঙে, যেখানে রামিসার মা নিজে প্রত্যক্ষদর্শী, সে দেখেছে যে রামিসার কী অবস্থা করেছে এবং সোহেল রানাকে, সোহেল রানার ওয়াইফ কীভাবে জানালার শিক কেটে পালিয়ে দেওয়ার জন্য সাহায্য করেছে, কিভাবে সোহেল রানার ওয়াইফ এবং সোহেল রানা মিলে রামিসাকে এভাবে খণ্ড বিখণ্ড করেছে। যেখানে প্রত্যক্ষদর্শী নিজের চোখ থেকে রামিসার মা ব্যাপারগুলো দেখেছে, সেখানে রামিসার মাকে কিভাবে মিথ্যেবাদী বলা হয়, রামিসার মা নিজের চোখকে কিভাবে অবিশ্বাস করবে। আসলে এই ঘটনা আজকে রামিসার সাথে ঘটেছে। এই ঘটনায় যদি রামিসার যে খুনি রয়েছে সোহেল রানা, সে পার পেয়ে যায়, তাহলে এই ঘটনা একদিন আপনার মেয়ের সাথে ঘটবে, আপনার পরিবারের সাথে এই ঘটনা ঘটবে, লিখে রাখেন। সুতরাং সোহেল রানার উকিল যতই যুক্তি দেখাক না কেন, সোহেল রানার উকিল যতই কথা বলুক না কেন, কোনো কথা হবে না। এক কথা, সোহেল রানার ফাঁসি চাই। রামিসের সাথে যে লোক সোহেল রানা বাজে কাজ করেছে, এই সোহেল রানার ফাঁসি আমরা সবাই চাই। আমরা কোনো ডলার টলার বুঝি না, আগে ফাঁসি হবে সোহেল রানার, তারপর ডলার ফলার যদি কেউ থেকে থাকে তার। তো ভিউয়ার্স, আপনিও কি আমার সাথে একমত? যদি একমত হয়ে থাকেন অবশ্যই কমেন্টে লিখে পাঠান। মুজিবুর আইসে, মুজিবুরের বউ বাইরে পাহারা দিছে, আর মুজিবুর আইসে আমার লাগে এসব করছে, আর কইছে যে আমার ভিডিও আছে আমার কাছে, ওর কাছে বলছে যে ছাইরা দেবো, আর নলে আমারে আর আমার জামাইরে মাইরা ফেলাইব। আমার ডাক দিয়েছে রাতে 3টা বাজে। ডাক দেওয়ার পর আমাকে বলতেছে যে আমি না একটু বাইরে আস। পরে আমি বাইরে আইসি, আমাকে এত রাতে আন্টি ডাকতেছে একটু যাই। পরে বাইরে আইসি, আপা আমি গাছতলা আমার লিয়ে গেছি। গাছতলা লওয়ার লগে লগে আমার 4-5 জনে ধরছে। 5 জনের মধ্যে একজনকে চিনি না। এই 5 জন আমার সাথে খারাপ কাজ করছে। এটা রাতের 11টার দিক দিয়ে করছে। 20 তারিখে রানা আছে না, রানা নামের একটা ছেলে আর একটা মাস্ক পরা ছেলে এসে, চিনি না, মানে ছেলেটাকে আমি চিনি না, কোনো সময় দেখিই নেই আমি ওকে। পরে আইসে, পরে রানা আমার কয়েকদিন বেতন, মানে আমার অনেক জ্বালাইছে আর খারাপ খারাপ কথা কইছে। পরে ঘরের দরজা তো নর্মাল, মানে ধাক্কা দিলে, যেতই শীতকালে ধাক্কা দিলে খুলে যাব। পরে আমার লগে ধাক্কা দিয়ে আমার মুখ আটকে, পরে আমার লগে এইসব করাইছে, এইসব করছে আমার সাথে। পরে একটা ছেলে ভিডিও করছে আর আমাকে বলে গেছে যে তুই যদি বলে যাস তাহলে তোকে আমি মাইরা ফেলাবো আর ভিডিও ভাইরাল করে দেবো। তার লিগে মুখ বন্ধ করেছিলাম। তারপরের দিন আইসে, নামটা কি জানি, এই মুজিবুর আইসে, মুজিবুরের বউ বাইরে পাহারা দিছে, আর মুজিবুর আইসে আমার লাগে এইসব করছে, আর কইছে যে আমার ভিডিও আছে আমার কাছে, ওর কাছে বলছে যে ছাইরা দেবো, আর নলে আমারে আর আমার জামাইরে মাইরা ফেলাইব। এই কথা বলছে। পরে মানে আমার জামাইরা আমার স্পর্শ করতে দিইনি, মানে তুমি দূরে থাকো আমারতে, আমার শরীর টাচ করো না। পরে আমার জামাই বুঝছে। পরে আবার পরের দিন আইসে ম্যানেজার নিয়ে আইয়া আমার ডাক দিয়েছে রাতে 3টা বাজে। ডাক দেওয়ার পর আমাকে বলতেছে যে আমি না একটু বাইরে আস। পরে আমি বাইরে আইসি, আমাকে এত রাতে আন্টি ডাকতেছে একটু যাই। পরে বাইরে আইসি, আপা আমি গাছতলা আমার লিয়ে গেছি। গাছতলা লওয়ার লগে লগে আমার 4-5 জনে ধরছে। 5 জনের মধ্যে একজনকে চিনি না। এই 5 জন আমার সাথে খারাপ কাজ করছে। খারাপ কাজ করার পর আমার মাথায় বাড়ি মারছিল, আমি অজ্ঞান হয়ে গেছি। পরে আমারে সকালবেলা আইসা আমারে খুল্লা দিছে, ছিল রানা, মুজিবর, মেহেদি, তারপরে সাকিব, ওই ছাড়ার নাম জানি না, কোনো সময় দেখি নাই। আমার লগে এইসব হয়েছে। তারপরের দিন আয়া ছলের মায় আমার বান খুল্লা দিছে, হাতের বান, ময়ের বান খুল্লা দিছে। তারপর দিয়ে আমার জামাই সকাল ভোরবেলা আইসে, এর মধ্যে আমার জামাই আমার মানে টাচ করতে ধরছে। এর মধ্যে আমি আমার জামাইরে বলছি যে তুমি দূরে থাকো, আমার এই জায়গায় মরণ, তুমি আমার এনতে লইয়া যাও। আমার জামাই কো এই জায়গায় কি এর মরণ, তুই আমার কো, আমি এই জায়গায় মরণ আছে আমার, তুমি আমার এই জায়গাতে লইয়া যাও। পরে আমার বাইরে ডাকাইছে। পরে আমার বাইরে কইলাম ভাই এরকম আমার লগে এইসব হয়েছে। একবার আইসে রাতের 11টা, একবার আইসে রাতের 1টা, একবার আইসে রাতের 3টা, এরকম হয়েছে আমার সাথে। পরে আমার ভাই কী করলো, আমার ভাই আর আমার জামাইদেরা ওদের মারলো। মারার পর পুলিশ আনছে, পুলিশ নিয়ে ওই জায়গায় গেছে। পরে সবাই না স্বীকার করতেছে যে এটি বলে নাই গা।
পরে আর মারা বলে বলছে আমাকে না আইলে বলে আমার খুব মারা ফেলাইবো, মানে আমার এই জায়গায় রাখবো না। আমার বলতেছে তখন আমি মামলা করবো, হুমকি দিছে আমার ওই জায়গায় থাকতে। এর লেগে 11 দিন আমি হসপিটাল আমার ভর্তি রাখছে। পরে আলতা করাইছে, পরে রক্ত নিছে, পরে চেক করছে, চেক কইরা মারার দাগ খুঁজছে, পরে পুরো আসলে মায়ের দাগ দেখছে। পরে আমার সাথে পরে কোর্টে নিয়ে গেছে, কোর্টেতে ছাত্রী সেনাই বলছে যে আমারে বলে ইয়াতে পাঠাই দিব, কাশিমপুর ইয়াতে কারাগারে পাঠাই দিব আমাকে যদি এনতে না ছাড়ি। পরে আমার কইছে যে তুমি তোমার মারে চাও না, তোমার মারে চাও না। পরে আমি কইছি আমার মারে চাই আমি। পরে নেওয়ার পর দেখলাম কয়েকজন আমার দেখে কিরকম জানি করতেছে। প্রিয় দর্শক, মমতা ব্যানার্জি মুখ খুললেই উত্তাল হয়ে যাবে বাংলাদেশ, এমন একটা গরম খবর দিয়ে পুরা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে আসলেই উনি উত্তাল করে ছেড়েছেন। মানে নাম প্রকাশ করতে চাননি, আমরা আসলে বক্তব্যটা শুনবো না। আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে, আমি সেটা চাই না। আমি দেশকে ভালোবাসি, না বলবো না দেশের স্বার্থে। কি বললেন? आप थे ना, आपको बंगाल पुलिस को बोल दो ये बात बाहर में नहीं कहने के लिए, ये देश के लिए है। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন আমি তো সবটাই জানি। আমার হৃদয়টাই একটা কথা ভান্ডার, তথ্য ভান্ডার, সত্য ভান্ডার। আমি তো সম্পদের ভয়ে কর্মীদের জলে ভাসিয়ে দিয়ে দল ছেড়ে চলে যাব না। আমার সে অ্যাক্সিডেন্ট লাগতো, আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে। প্রিয় দর্শক, হাদি হত্যাকে কেন্দ্র করে এবং হাদি হত্যার আসামি আমরা দেখেছি যে সেই পশ্চিমবঙ্গে পালিয়ে গিয়েছে এবং মেঘালয় হয়ে পশ্চিমবঙ্গে গিয়েছে এবং পশ্চিমবঙ্গের পুলিশ মানে বিশেষ টাস্ক ফোর্স তাদেরকে গ্রেফতারও করেছে, কিন্তু পরবর্তীতে বিষয়টা নিয়ে আসলে প্রকাশ্যে কিছু বলতে নিষেধ করা হয়েছে। এবং আমরা একবার মনে হয় মুখ খুলতে শুনেছি মানে হাদি হত্যার সেই ফয়সাল, এবং দুই একবার সে ভিডিও বার্তায় এসেছে। তো মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন যে দেশের স্বার্থে, নিরাপত্তার স্বার্থে এবং দুই দেশের সম্পর্কের স্বার্থে তিনি এতদিন এ বিষয়ে মুখ খোলেননি। তবে বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে তাতে অনেক অপ্রকাশিত বিষয় সামনে আনার প্রয়োজন দেখা দিয়েছে। এবং তিনি আরও বলছেন যে গ্রেফতারের পর বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে রাজ্য পুলিশ প্রশাসনকে এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য না করার নির্দেশ দেওয়া হয়। তিনি বলেন যে চাইলে তিনি অনেক আগেই বিষয়টি নিয়ে সরব হতে পারতেন, কিন্তু দেশের বৃহত্তর স্বার্থে তিনি এটি করেননি। তার বক্তব্যের সবচেয়ে তাৎপর্যপূর্ণ